শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বা রাঙা সকাল অনুষ্ঠানে। একটা নতুন দিন শুরু হলো এবং এই দিনটাও খুব সুন্দর কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এমন একজন মানুষই আছেন আজকে আমাদের অতিথি, তাকে আমরা জানবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল মাসুক। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু যেহেতু দেখো আবহাওয়া অনেক পরিবর্তন হচ্ছে, শরীর ঠিক আছে তো তোমার? আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তুমি? আমিও ভালো আছি। চলো এই সুন্দর সকালে সুস্থ মন নিয়ে সুস্থ শরীর নিয়ে কে আছেন দর্শককে জানাই আমরা। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাল মামুন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। আজকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে মাছরাঙ্গার দর্শকদেরকেও শুভ সকাল। আমাদের পক্ষ থেকেও স্যার বিশেষভাবে ধন্যবাদ আজকে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকে পুরোটা সময় আপনার কাজ নিয়ে জানবো, কিন্তু এই ব্যক্তি মানুষটাকে আবিষ্কার করতে চাই। তো আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একদম ছোটবেলা থেকে আমাদের আয়োজন শুরু করব। ছোটবেলায় নরসিংদীতে আপনার কেটেছে, সব কিছু মিলিয়ে শৈশবের অনেক স্মৃতি আসলে আমাদের থাকে। আজকে এই মুহূর্তে আসলে এখানে বসে কি মনে পড়ছে, সেখানে একটা নদীর পাড়ের গল্প আছে, আমরা সেগুলো আমরা জানতে চাই, দর্শকদেরও জানাতে চাই। একটু যদি শুনি স্যার। হ্যাঁ, নদীর কথা মানে আমাদের যে বাড়িটা যেটা ছিল ঠিক পিছনেই নদী ছিল। মানে আমি যেখানে বেড়ে উঠছি। কোথায়? নরসিংদীতে। নরসিংদীতে, এটা হলো আদিয়াবাদ। আমাদের গ্রামের নামটা হলো আদিয়াবাদ। তো ঠিক নদীর পাড়ে আমাদের বাড়ি ছিল। তো আমরা যেটা হতো যে যখনই ধরেন যে একটু অবসর, একটু সময় থাকতো, হাতে কোনো কাজ থাকতো না বা পড়াশোনা, ছোটবেলায় তো বাবা মাদের দুইটাই, একটা হলো পড়াশোনা অথবা খেলাধুলার আবার নির্দিষ্ট একটা সময় ছিল। আর বাকি সময়টাতে আপনার হলো যে যখনই কাজ না থাকতো, যে পড়তে ইচ্ছে করতো না, তো নদীর পাড়ে বসে থাকতাম। তখন আমাদের সময়টাতে তো এরকম ইঞ্জিন চালিত নৌকা ছিল না, বড় বড় পাল তোলা নৌকা ছিল, বিশাল বড়। তো দেখা যেত বড় নৌকা, বিশেষ করে যেগুলা মাল বোঝাই নৌকা যে আসতো, যে আমরা গুনতাম যে আরেকটা নৌকা একটু একটু করে, নৌকার ওই যে মাস্তুল পাল একটু একটু করে দেখা যাচ্ছে স্লো, নৌকাগুলো তো অনেক স্লো ছিল, অনেক সময় গুণ টানতো বৈঠা দিয়ে, অনেকগুলা মাঝে ছিল, যে আসতো, যে গুনতাম, দেখতাম। এটার মধ্যে কি যেন একটা অসাধারণ ভালো লাগা ছিল। আর হলো জেলেরা মাছ ধরতো, মাছ ধরার জন্য এক ধরনের জাল ছিল, যেরকম ত্রিকোণা, যেটা দিলে ওই যে মাছ উঠতো, তারপরে মাছটা আবার সে ওই যে নৌকাতে ফেলতো। কি মাছ উঠলো পরের বার, মানে জেলে যেরকম সে অপেক্ষা করতো, আমি ওরকম অপেক্ষা করতাম যে তার পরের বারে কি ধরনের মাছ ওঠে, কোনো একটা বড় মাছ ওঠে কিনা। মানে সে প্রাণপণে চাইতো, আমিও মনে হয় প্রাণপণে চাইতো, দেখি যে তার একটা বড় মাছ ওঠে কিনা। আমি বলবো যে স্যার, প্রকৃতির সাথে সংযুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেটা হয়তো বা ছোটবেলা থেকে আপনার কাছে ছিল। আসলেই ছিল। এবং ওই নদীর পাড়ে আমাদের ওইখানে 3টা কৃষ্ণচূড়া গাছ ছিল, আর জারুল ফুলের একটা গাছ ছিল। বিশেষ করে যে সময়টাতে যে কৃষ্ণচূড়াটা ফুটে একদম আপনার ধরেন যে লাল, যে কি ধরনের, এখনো আমার মনে হয় যে একটা নস্টালজিয়া, মানে আমি চোখ বন্ধ করলে মানে ওই সময়টাতে ফিরে যেতে চাই। এটা আপনাকে দেখে মনে হচ্ছে, এবং আমরাও মনে হয় অনুভব করতে পারছি, ফিরে যেতে পারছি। শৈশবে কি একা থাকতেই পছন্দ করতেন, নাকি বন্ধু বান্ধবদের সাথে থাকা হতো? এই যে নদীর পার বলেন, বা এই যে একান্ত সময় কাটাতেন, নাকি একদম আনন্দে সবসময় বন্ধুদের সাথে কাটানো? সবসময় বন্ধুদেরকে পাওয়া যেত না। ধরেন যে আমি যেখানে বড় হয়েছি, বাবা আমার অনেক রেস্ট্রিকশন ছিল, কিছু রেস্ট্রিকশন ছিল, যে কার সাথে কে তোমার বন্ধু হবে। সো মানে অনেক সময় যে দুষ্ট ছেলেদের সাথে যদি কখনো দেখতো, তো এটা যদি কারো চোখে পড়তো গার্জিয়ানদের, তো মানে বলতো যে না, ওদের সাথে মিশা যাবে না, ওদের সাথে মিশতে হবে, যেরকম কিছু রেস্ট্রিকশন ছিল। ওই সময় দেখা যেত বন্ধুর সংখ্যা যে খুব বেশি অবারিত ছিল, বিষয়টা এরকম অবারিত ছিল না, ওইখানেও রেস্ট্রিকশন ছিল। এবং আমরা জেনেছি যে লাবণ্য আমাদের আজকের বাবা শিক্ষক, বাবা শিক্ষক, এবং যে কারণে ওই রেস্ট্রিকশনস গুলো ছিল। ওই রেস্ট্রিকশনস থাকার কারণে যে সব সময় চাইলেও সবার সাথে মিশতে পারতাম না। সো এটারও একটা বিষয় ছিল, যে এবং পরিবারের সিদ্ধান্তকে আপনি অকপটে মেনে নিয়েছেন জীবনে। ওই সময়টাতে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। বিশেষ করে মার শাসন অনেক করা ছিল। স্যার, আপনাকে আমরা আরো জানতে চাই, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শককে জানাই। প্রিয় দর্শক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাল মামুন বাংলাদেশের একজন অন্যতম খ্যাতনামা কোলোরেক্টাল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন।
তিনি রেকটাল ও কোলন ক্যান্সার এবং রেকটাল প্রোল্যাপস এবং অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোম এবং আধুনিক ল্যাপ্রোস্কোপিক সার্জারির আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে সুনাম অর্জন করেছেন। দেশে তিনি প্রথম মিনিমাল ইনভেসিভ প্রযুক্তি যেমন মিনি ল্যাপ্রোস্কোপিক, নিডেলোস্কোপিক, সিঙ্গেল ইনসেশন ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লেক্স হার্নিয়া সার্জারি চালু করেন, যা রোগীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জটিল হার্নিয়া সার্জারিতে তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন। ফিস্টুলা রোগীদের ক্ষেত্রে প্রাইমারি স্ফিংটার রিপেয়ার পদ্ধতি প্রয়োগ করে সফলতার নজির স্থাপন করেছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাল মামুন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড হসপিটাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি এডিনবরার রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে MRCS এবং BCPS থেকে FCPS ডিগ্রি অর্জনের পাশাপাশি কোলোরেক্টাল এবং মিনিমাল এক্সেস সার্জারিতে ফেলোশিপ লাভ করেন। আন্তর্জাতিক সম্মেলন এবং কর্মশালায় অংশ নিয়ে তিনি 25টিরও বেশি মৌলিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং স্প্রিঙ্গার থেকে প্রকাশিত B9 এনোরেক্টাল ডিসঅর্ডার্স গ্রন্থের লেখক তিনি আমেরিকান কলেজ অফ সার্জনসের সম্মানিত ফেলো। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং পাশাপাশি স্কয়ার হাসপাতালের কোলোরেক্টাল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন হিসেবে পরামর্শ দানের দায়িত্ব পালন করছেন। তার গল্প আমরা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার গল্পেই। স্যার, এত কঠিন শব্দ আসলে আমাদের বলতে হলো, সব মেডিকেল টার্ম আসলে একদম অজানা কিছু শব্দ নতুন করে আমরা জানলাম। একদম কঠিন। স্যার, আপনার সম্পর্কে যেমনটা জানছিলাম যে এত সমৃদ্ধ, এবং সেটা শৈশব থেকেই সমৃদ্ধ ছিল, কারণ 8-10টা ছেলে যখন দেখা যাচ্ছে যে মার্বেল খেলতো বা দৌড়াদৌড়ি খেলতো, সে সময় আপনি নদীর ঘাটে বসে থাকতেন, কৃষ্ণচূড়া দেখতেন। আমরা সেই শৈশবটাতেই আরেকটু থাকতে চাই। যেটা হয় যে পরিবারের অনেক সিদ্ধান্ত ওই বয়সে আপনাকে মানতে হয়েছে, কারণ আপনি বাধ্য ছিলেন, যেমনটা বলছিলেন। কিন্তু পরবর্তীতেও আসলে এইম ইন লাইফ চুজ করার ক্ষেত্রেও দেখা গেছে যে আপনি বাবার সিদ্ধান্তকে একদম মাথায় পেতে নিয়েছেন। এটা আসলে সন্তান হিসেবে আপনার বাবারও একটা ভালো লাগার জায়গা। একটু বাবা মা সম্পর্কে শুনবো আমরা এখন। বাবা তো আসলে যেটা হলো যে মানে আমি মনে করি যে একটা সন্তানকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যিনি কারিগর হিসেবে কাজ করেন দুজন লোক, একজন হলো যে প্যারেন্টস আর হলো টিচার। সো আমার মনে হয় যে বাবা মা কিন্তু ওই কাজটা, বাবা মার রোল কিন্তু অনেক অনেক। সো বাবা মা কিন্তু আসলে এটা মানে তার মধ্যে, সন্তানের মধ্যে যে একটা সুপ্ত বাসনাটা প্রথিত করেন। অনেক সময় কারো কারো ক্ষেত্রে হয়তো হ্যাঁ ইমপ্লয়েড ডিসিশনগুলো অনেক সময় চাপায়ও দেওয়া হয় কারো কারো ক্ষেত্রে, আমাদের বন্ধুদের ক্ষেত্রে। আর আরেকটা হলো যে টিচার তাকে হেল্প করে তার ডেস্টিনেশনে রিচ করানোর জন্য। সো আমার মনে হয় যে রোলটা প্যারেন্টসের পাশাপাশি টিচারেরও একটা ভেরি গুড রোল। স্যার, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 3 বোন। আপনি কততম? আমি ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। একটু পরিবারের কিছু ছোট ছোট গল্প থাকে যেটা আসলে শেয়ারিং বা কেয়ারিং এর জায়গায় যদি আমরা বলি বা মূল্যবোধের জায়গাও যদি বলি, সেগুলো আসলে বড় বেলায় আসলে একটা প্রভাব ফেলে। আপনাদের ক্ষেত্রে কি হতো? বাবা মা, ভাই বোন সবকিছু মিলিয়ে পরিবারকে কেমন দেখেছেন? আসলে পরিবার মানুষের, আমি মনে করি যে এখন এই জীবনের এই স্তরে সে পরিবার কিন্তু মানুষের একটা বড় জায়গা। মানুষের আসলে 3টা লাইফ। একটা হলো আপনার প্রফেশনাল লাইফ, আমরা লিড করছি এখন প্রফেশনাল। আর আরেকটা হলো যে আপনার একটা ফ্যামিলি লাইফ। আর আরেকটা হলো আপনার সোশ্যাল লাইফ, সো ইন্টারেক্ট উইথ আদার্স পিপল। তো পরিবার একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। সো আমাদের যেটা হলো যে ছোটবেলায় আমরা যেটা দেখেছি, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এখন পারি না। যেটা হতো যে আমাদের একটা আমার বাবার একটা নির্দিষ্ট সময় ছিল যে এই সময় উনি নাস্তা করবে, এই সময় দুপুরের খাবার খাবে, ঠিক এই সময় উনি রাতের খাবার। এবং উনি চাইতো যে খাবারের টেবিলে সবাই, এভরিবডি হ্যাভ টু পার্টিসিপেট, এবং সবাই মিলে একসাথে বসে খাবার। সো ওইখানে কিন্তু আপনার অনেক আলোচনাগুলো কিন্তু ওইখানে হয়ে যায়। আমি এটা মানে খুব ফিল করি এটা, বাট আমি আমার লাইফে যদি বলেন আমি এটা পারি না এখন। সো কিছুদিন আগে যেটা হলো যে আমার মেয়েকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। অন্যরা যাবে না, আমার ছেলের পরীক্ষা ছিল, তো ছেলে যাবে না বলে ছেলের মাও যাবে না। তো ছুটির দিন ছিল, তো আমি বললাম যে আমরা কোথাও ঘুরতে বের হই। তখন মেয়ে বললো যে সে ঘুরতে বের হবে। তো
তো আমরা একটা রেস্টুরেন্ট, আমি বললাম যে তুমি কি ধরনের রেস্টুরেন্টে যাবো, তখন ও পছন্দ করলো যে বাংলা খাবার খাবে, মানে আমাদের লোকাল ফুড খাবে। তো আমরা একটা খুব ভালো, মানে এটা বললে আবার মানে বিজ্ঞাপন হয়ে যায় কেন, পাতুরি যে বনানীতে একটা রেস্টুরেন্ট আছে বাংলা খাবারে, তো ওখানে তো যাওয়ার পরে খুব বেশি ভিড় ছিল না, ছুটির দিন আমরা একটু দেরি করে গিয়েছি, জুমার নামাজ ছিল, নামাজের পরে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও বাবার কাছে বলো তো। আচ্ছা। তো ও বললো যেটা হলো যে আমি চাই যে বাবা ছুটির দিনে বা অন্য সময়টাতে আমাদের সাথে একসাথে বসে খাবার খায়। বাহ, এত সুন্দর একটা চাওয়া, এত সুন্দর চাওয়া ও মিস করে, বাট আমি কিন্তু এটা পেয়েছি। সো মানে আমার সেই অপরচুনিটি ছিল যে আমি কিন্তু সবসময় খাবার টেবিলে বাবা মা ভাই বোন সবাই একসাথে বসে, বাট এখন ওরা চাইলেও কিন্তু আমি সময় দিতে পারছি না ডিউ টু মাই প্রফেশনাল বিজনেস। এবং ও এটা একটা সময় বুঝতে পারবে যে বাবা আসলে এমন একটা জায়গায় কাজ করছে, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক অনেক না, এটা ঠিক, কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু ফিল করি, আমি ফিল করি যে আমার ফ্যামিলিকে আমি কি পারফেক্টলি সময় দিচ্ছি কিনা। তো এটা মানুষের মনে করেন যে হ্যাঁ আমার বাবা যেটা পেরেছে আমি সেটা হয়তো পারছি না। আমরা যতটুকু আপনাকে জেনেছি যে আপনি পড়াশোনায় তো ভালো ছিলেনই, অবশ্যই আপনি একজন শিক্ষকের সন্তান, তার বাইরেও আপনি নানামুখী কাজের সাথে যুক্ত ছিলেন। আপনি খেলাধুলায় দুর্দান্ত ছিলেন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলও যদি চিন্তা করি একজন বিতার্কিক ছিলেন এবং আবৃত্তি করতেন স্কুলে। একটু মনে হয় যে খেলাধুলায় দুর্দান্ত ছিলাম না। আচ্ছা, কিন্তু খেলা হতো, হ্যাঁ। ওই যে আমি বললাম যে আমাদের যে বাড়ির পাশে বিশাল মাঠ ছিল, জি জি, স্কুলের অনেক বড় মাঠ ছিল, একটা বিশাল মাঠ। তো ওইখানে দেখা যেত যে কয়েকটা সেগমেন্টে খেলা হতো। তো একটা হলো মাঝখানে যে জায়গাটা বিশাল মাঠ, যেটা ওখানে সিনিয়ররা খেলতো, আর দুই দিকে আরো দুইটা ছোট মাঠ ছিল। তো ছোট মাঠগুলোতে হলো বাচ্চারা, বিভিন্ন বয়সের বাচ্চারা, তারা ফুটবল খেলতো বাইরে। আবার শীতের সময় যেমন প্রচুর ভলিবল হতো, তারপর যে ক্রিকেটের তখন ক্রিকেটও শুরু হয়েছে, কিছু প্রচলন ছিল। তো যেটা হলো যে আমি দুর্দান্ত কখনোই ছিলাম না, ভালো খেলোয়াড় ছিলাম না, মানে যখন দেখা যেত প্লেয়ারের ক্রাইসিস হতো, কারণ তো দুইটা টিম ভাগ করতে হতো, তো দুইটা টিম ভাগ করলে যখন হলো প্লেয়ারের ক্রাইসিস হতো তখন আমরা সুযোগ পেতাম। আর যদি ভালো টিম যে মানে কম্পিটিটিভ হলে আমাদের অনেক সময় সাইড টেবিলে থাকতে হতো, যে মানে রিপ্লেস, হ্যাঁ, যে অতিরিক্ত খেলোয়াড় হিসাবে সাইড লাইনে। আচ্ছা, একটা মানুষ আসলে একসাথে সবকিছুতে দুর্দান্ত হওয়ার দরকারও হয় না, কারণ আমরা যেটা জেনেছি যে সেই সময় আপনি নরসিংদী থেকে এসে বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এটা আসলে আঞ্চলিক পর্যায়ে আপনার জন্য বিশাল একটা সম্মান। সেই সময়ই একটু অভিজ্ঞতাটা ওরকম ছিল না। ওই সময় একটা প্রোগ্রাম হতো বিটিভিতে, কিশোরলয়, কিশোরলয় নামে একটা প্রোগ্রাম হতো। তো এটা হলো স্কুল ভিত্তিক, তো স্কুল ভিত্তিক হলো, তো আমাদের স্কুলও পার্টিসিপেট করলো। তো ওইটার জন্য রিহার্সেল হলো বেশ কয়েকবার। বিটিভি থেকে যিনি হলো প্রডিউসার, উনি ওনার টিম নিয়ে গেল, রিহার্সেল হলো, দেন হলো একটা দলগত একটা পারফরমেন্স এরকম ছিল, যে বিভিন্ন একটা ওই সময় কত সময় আমার যতটা মনে পড়ে যে বিকাল 5:20 প্রোগ্রামটা হতো, সম্ভবত 40 মিনিটের একটা প্রোগ্রাম হতো। সো এটা আমাদের জন্য একটা বড়, মানে ওই সময় একটা বিশাল একটা বুস্ট আপ, কারণ একমাত্র চ্যানেল ছিল, হ্যাঁ, বিটিভি একমাত্র চ্যানেল ছিল, এখনকার মতো অত চ্যানেল ছিল না। আমরা বাসে করে আসলাম, ঢাকায় আসলাম, তারপর ওইখানে একটা প্রোগ্রাম হলো, বিটিভিতে দেখলাম। ওইখানেই প্রথম ওই যে মেকআপ রুম আর্টিস্টদের দেখে কিছু আমরা এরকম একজন পরিচিত অভিনেত্রীকে দেখলাম। সো এটা আমাদের জন্য মনে হলো যে একটা বিরাট কিছু, সত্যি ওই সময়ের জন্য এটা ভীষণ ভালো লাগে। এবং তারপর যখন আসলে অনুষ্ঠান দেখাবে, সেটা একটা ওটার মধ্যে ওরকম একটা আপনার একটা অনুভূতি কাজ করেছে যে কবে দেখাবে, হ্যাঁ কবে দেখাবে। এবং আমরা দল বেঁধে সেই অনুষ্ঠানটা দেখলাম। এবং ওই সময় কিন্তু আরেকটা বিপর্যয়, মানে যেন ইলেকট্রিসিটি যেন না যায়, সেটা নিয়েও একটা চিন্তা থাকতো, আল্লাহ যেন ইলেকট্রিসিটিটা থাকে। এখনকার মতো তো ইউটিউব নাই যে আমি পরে ইউটিউবে খুঁজলে এটা পাবো। স্কুল সময়টা নিয়ে একটু জানতে চাই। স্কুলে আসলে পড়াশোনা নিয়ে আপনি খুব একটু, আমার মনে হয়, বেশি সিরিয়াস ছিলেন। স্কুল সময়টা কেমন কেটেছে? কিছু শিক্ষকদের কথা, বন্ধুদের কথা, সবকিছু মিলিয়ে শুনতে চাই। আমি এই যে একটু আগে বললাম যে বাবা মার পরেই কিন্তু আসলে শিক্ষকের স্থান, যেটা হলো যে টিচাররা কিন্তু আপনাকে টিউনিং করে, বুস্ট আপ করে। যে আমাদের কিছু টিচারের নাম তো মানে নিশ্চিতভাবেই যে সবসময় মনে হয় যে আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের নাম আপনি কখনো বলবেন না, যে এরকম কিছু টিচার আমারও ছিল। এবং কারা ইম্প্যাক্ট আপনার বেশি রাখে, যে ইম্প্যাক্ট আপনার দুই ধরনের টিচাররা ইম্প্যাক্ট রাখে। একটা স্কুল টিচার, স্কুলের যে টিচার, ওনার ইম্প্যাক্ট আপনার কিন্তু লাইফ লং।
কারণ উনি বুস্ট আপ করে। জি। আর আরেকটা আমরা মনে করি যে আমরা যখন প্রফেশনাল, মানে আমি যখন একটা প্রফেশনাল কেরিয়ার চুজ করলাম, তো ওইখানে আমার কিছু মেন্টর আছে, ওইখানে আমার কিছু টিচার আছে। তাদের নামগুলো যদি যারা আমরা একটু আজকে জানতে পারি। তো প্রথম যেটা যে আমার স্কুলে একজন টিচার ছিল, বাংলা টিচার ছিল। তো বেসিক্যালি হি গাইডেড আস লট। উনি বেলায়েত স্যার জীবিত আছেন, এখনো জীবিত আছেন। হি ওয়াজ টু গুড। এবং আপনার স্মৃতিচারণ শুনলে উনি নিশ্চয়ই খুব খুশি হবেন। হয়তোবা স্যার যদি এই অনুষ্ঠান দেখে তাহলে নিশ্চয়ই খুশি হবে। টু গুড। মানে উনি 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 আমাদেরকে ক্যারিয়ার বিল্ড আপে আমি মনে করি যে ডেফিনেটলি হি হেল্পড আস এ লট। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ উনি আমাদেরকে হেল্প করেছে। তারপর যদি আপনি প্রফেশনালে যদি আমি আসি, তো প্রফেশনাল আমি বলবো যে আমার ট্রেনার, যে ফার্স্ট আমি সার্জারি ট্রেনিং যে করলাম, প্রফেসর মাহমুদ হাসান, প্রয়াত, স্যারের আত্মার মাগফিরাত কামনা করি। তো উনি ছিলেন, উনি আমাকে ডিসিপ্লিন শিখাইছেন। সার্জারি শেখানোটি আমি মনে করি যে ডিসিপ্লিন, এটা অনেক ভালো করে উনি শিখেছেন। এবং ওনার আন্ডারে যখন আমি কাজ করি তখন এভরিডে আই কাউন্ট যে কবে আমার ট্রেনিং শেষ হবে। বাট নাও আই রিয়েলাইজ যে উনি আমাকে কি দিয়ে গেছে। এবং কত সুন্দরভাবে আপনি সেটা মনেও করছেন। স্যার, আপনার প্রফেশনাল জীবন সম্পর্কে আরো বিস্তারিত আমরা শুনতে চাই, কিন্তু আমরা একটু স্কুলে আপনার ফলাফল কেমন হলো এসএসসিতে? নিশ্চয়ই অনেক ভালো। তখন তো যেটা ছিল যে আপনার হলো আপনি স্টার মার্ক পেয়েছেন কিনা, আচ্ছা, হ্যাঁ, আপনি ওই যে মেধা তালিকায় স্থান পাবেন কিনা, হ্যাঁ, মেধা তালিকায় আপনি 20 জনের মধ্যে স্থান পাবেন কিনা। সো টার্গেট ছিল আপনি যে আপনাকে মেধা তালিকায় স্থান পেতে হবে। সো মেধা তালিকায় স্থান না পেলে পরের অপশন হলো স্টার মার্ক। তো সেটা স্টার মার্ক পেয়েছে, বাট মেধা তালিকায় স্থান পাই না। ইচ্ছা ছিল, বাট আই ক্যানট। আর কলেজে আমি কলেজ তো পরে চেঞ্জ করে আসলাম নটরডেম কলেজে। সো নটরডেম কলেজে যখন আসলাম, ধরেন যে আমরা তো পেরিফেরি থেকে আসলাম, গ্রাম থেকে আসলাম। সো এখানে তো ডিফারেন্ট, সারা বাংলাদেশ থেকে একটা মেধাবীদের একটা। তো ওই জায়গাটাতে যেটা হলো যে প্রথম একটা পরীক্ষা হয়, যে আপনার হলো নটরডেমে ঢোকার পরে 2-3 মাসের মধ্যেই একটা পরীক্ষা হয়, ফার্স্ট টার্মিনাল এক্সামিনার, দেন হলো যে ফার্স্ট ইয়ার এক্সামিনার, দেন ফাইনালি হলো টেস্ট এক্সামিনেশন। 3টা এক্সামিনেশন হয়। তো যখন ফার্স্ট টার্ম এক্সামিনেশন হয়, নটরডেম কলেজের এরকম হলো যে আমার কাছে মনে হয় ওনারা এখনো এরকম ফলো করে। আমার ছেলে এখন নটরডেমে পড়ে। তো নটরডেম কলেজের ওদের যখন ফার্স্ট ইয়ার ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম, প্রিন্সিপাল আমাকে ইনভাইট করেছিল গার্জিয়ানদের তরফ থেকে, এবং আমাকে উনি সুযোগ দিয়েছিলেন যে কিছু বলার জন্য। আমাকে স্টেজেও স্থান দিয়েছিলেন। দিস ইজ হিজ কাইন্ডনেস। বর্তমান প্রিন্সিপাল হেমন্ত রোজারিও, ফাদার হেমন্ত রোজারিও। তো তখন আমি যেটা বললাম যে যেটা হলো যে আমাদের ওই ফার্স্ট টার্ম এক্সামিনেশনে পরীক্ষার যে রেজাল্ট যখন হলো, রেজাল্ট ওয়াজ নট টু গুড। যেন আমার বাবা ম্যাথের টিচার ছিলেন, তো ম্যাথের রেজাল্ট আমি দেখলাম যে ম্যাথের রেজাল্ট খুব ভালো মার্কস পাইনি। তো আমাদের 100 মার্কসের মধ্যে আমাদের হাইয়েস্ট মার্কস হলো 44। আচ্ছা। আর আমি পেলাম হলো 35। আচ্ছা। সো আব্বা যখন রেজাল্ট জিজ্ঞেস করলো, তখন আমি বললাম যে ম্যাথের রেজাল্ট খুব খারাপ হয়েছে। বলছে যে কত খারাপ হয়েছে? তো আমি বললাম যে আমি পাশ করেছি। তখন তো 33-তে পাস ছিল, 33-তে পাস ছিল, যে পাস করেছি। তো বললো যে পাস করেছে, কত পেয়েছে? দেন আমি বললাম যে হাইয়েস্ট হয়েছে যে আমার গ্রুপেরই, আমি গ্রুপ 1-এ ছিলাম, গ্রুপ 1-এ হাইয়েস্ট পাইল হলো 44। সো এটা আমার মনে হয় যে নটরডেমের একটা স্ট্র্যাটেজি, নটরডেম কলেজের, যে ফার্স্ট আপনাকে একটা ধাক্কা দেওয়া এবং পরবর্তীতে আপনি ইমপ্রুভ। সো আমি যেটা দেখেছি যে হোয়াট আই ওয়াজ লার্ন, যে আমি একটা মানে এটা হলো আইসেনহাওয়ার একটা হচ্ছে উঠছি নামছি না, যে আপনাকে গ্রাজুয়ালি উপরে ওঠা। তো গ্রাজুয়ালি আমি দেখলাম যে ওনারা আমাদের 730 স্টুডেন্ট ছিল। ওই রেজাল্টটা যখন দিল তখন ওই 730 স্টুডেন্টের মধ্যে অ্যাকর্ডিং টু দেম যে আপনার মেরিট পজিশন কত। তো মেরিট পজিশনে আমরা দেখলাম যে মেরিট পজিশনে আমি কত। সো এই রেজাল্টের পরে মেরিট পজিশন আমি 45, 730-র মধ্যে। আচ্ছা। তো দেন আসলো যে আপনার ফার্স্ট ইয়ার ফাইনাল, দেন আমি আরো 20 জনকে প্রগ্রেস করে আমি আরো কাছাকাছি চলে আসলাম।
দেন হলো টেস্ট পরীক্ষাতে আরো কাছাকাছি, দ্যাট ওয়াজ মাই স্যাটিসফ্যাকশন যে আপনাকে ইমপ্রুভিং। সো আমি সবসময় বলি যে আমার স্টুডেন্টদেরকে বলি যে মানে প্রগ্রেস, সো এটা স্লো হোক বাট প্রগ্রেস যেন হয়, প্রগ্রেস যেন হয়, মানে আমি নামছি না, আমি উঠছি। এই উঠাটা আপনার কি হতে পারে, স্লো হতে পারে, বাট আমার চেষ্টাটা যেন থাকে সবসময়। একদমই তাই। এবং আমি তো বলবো যে উঠতে উঠতেই আপনি এক প্রকার চলে গেলেন ময়মনসিংহ মেডিকেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাও বলেন যে হ্যাঁ, উঠতে উঠতে ময়মনসিংহ মেডিকেলে গেলাম। আসলে ওইটাও ওই যে বাবার ইচ্ছাকে সম্মান দিতে, মানে আমি সবগুলাতেই মানে এমনি কোয়ালিফাই করেছিলাম বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্ক সাবজেক্টে। বাট তখন একটা ইচ্ছা ছিল যে মেডিকেলটা যেরকম হলো, মেডিকেলের রেজাল্ট তুলনামূলক আমার ইস্যু অনুযায়ী খারাপ হয়েছে, যে কারণে আমাকে মানে ঢাকা মেডিকেলে না পড়ে ময়মনসিংহ অ্যাডমিশন টেস্ট, তো অ্যাডমিশন টেস্টের কারণে আমার তখন আমার একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা দোলাচল ছিল যে ঢাকায় না পড়ে ঢাকার বাইরে পড়তে যাব। কিন্তু যেহেতু যে বাবার মায়ের ইচ্ছা যে ডাক্তারি পড়তে হবে, ইভেন আমি বাইরের একটা স্কলারশিপও পেয়েছিলাম অ্যাকর্ডিং টু ইন্টারের রেজাল্ট অনুযায়ী, দেশের বাইরে একটা, তখন তো কিছু স্কলারশিপ থাকতো বাইরের দেশে, কিছু স্কলারশিপ থাকতো, তো সেইটাও বাবা মা অ্যালাউ করলো না, বললো যে তোমাকে মেডিকেলে যেতে হবে। আচ্ছা, তো শুরু হলো আসলে মেডিকেলের আরেকটা অধ্যায়। সেটা কেমন ছিল পড়াশোনার জায়গা? আসলে মেডিকেলের যেটা পড়াশোনার জায়গা, এখন এসে মনে হয় যে মেডিকেলে আপনার আরো পড়াশোনাটা আমরা আরো ইমপ্রুভ করতাম। যেন ওখানেও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি একটা সংগঠন করতাম, সেটার নাম ছিল সন্ধানী, নাম শুনে থাকবেন হয়তো, যে এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন, এটা ব্লাড ডোনেশন এবং যে মরণোত্তর চক্ষুদান, যে পশ্চিমাস আই ডোনেশন নিয়ে কাজ করে। সো ওয়ান্স আপন আমি ওই সংগঠনটার প্রেসিডেন্টও ছিলাম স্টুডেন্ট লাইফে। তো যেটা আমার কাছে এখন মনে হয় যে মানে ওইটা করাতে, একটা সংগঠন করাতে আমাকে অনেক কিছু শিখাইছে। অর্গানাইজিং পাওয়ার যেটা, মানে একটা স্কিল যেটা, সেটা এটা লিডারশিপ যেটা, এটা শিখাইছে। কিন্তু এট দ্য সেম টাইম আমি মনে করি যে ওইটা আমাকে কিছু জিনিস ডিস্ট্রাকশনও করেছে, যে কিছু পড়াশোনা থেকে কিছু ডিস্ট্রাকশন করেছে। যদি সেটা না করতে হয়তো আরো বেশি স্টুডেন্ট লাইফে আরো বেশি হয়তো আরো একাডেমিক এক্সেলেন্স হয়তো আর একটু ভালো করতে পারে। স্যারের আজকে তো আসলে নিশ্চয় অনেক স্টুডেন্টও আসলে এই অনুষ্ঠানটি দেখছে যে স্যার আসলে স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন বা কিভাবে পড়াশোনা করতো। আমরা আসলে সাধারণ চিন্তা থেকে যেটা জানি যে আসলে মেডিকেল স্টুডেন্টরা একদমই সময় পেত না, সবসময় পড়াশোনা নিয়েই থাকে। আপনার ক্ষেত্রে কি হতো তাহলে পড়াশোনা? এটা খুব সত্যি, মেডিকেল স্টুডেন্টদের আপনার যেটা হলো যে নর্ডেমের ধাক্কার মতো, মেডিকেলেও কিন্তু আপনি যেটা হয় থাকে, ভয় হলো যে মেডিকেল স্টুডেন্টদের যে আইটেম এবং কার্ডের একটা মানে বলে যে জ্বালাতন বা প্যারা যেটা বলে যে থাকে। তো মেডিকেলে যাওয়ার পরে আপনাকে কি হলো যে আমাদের হলো যে একদম ফার্স্ট ইয়ারে আপনি যে সাবজেক্টগুলো পড়ায় সেটার মধ্যে একটা হলো অ্যানাটমি। অ্যানাটমি হলো যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং কোথায় কি আছে না আছে সব, রক্তনালী, নার্ভ, হ্যাঁ এগুলো, বোনস কোথায় কি আছে। তো এরকম হলো যে প্রত্যেকটা হলো যে চ্যাপ্টার অনুযায়ী আপনার পরীক্ষা হয়। আচ্ছা, প্রত্যেকটাকে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই যে পরীক্ষার যন্ত্র আমরা বলতাম যে কার্ড, কার্ডের মধ্যে এগুলো হলো আইটেম ভাগ করা, একটা কার্ডের মধ্যে অনেকগুলো 8টা 10টা 15টা আইটেম পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে এটার রেজাল্ট কেউ পাস ফেল, তো ওইখানে গিয়ে আপনি প্রথম হলো যে পাস ফেলের আপনার ব্যাপার। এবং আরেকটা হলো যে আরেকটা টার্ম মেডিকেলে খুব পরিচিত, সেটা হলো সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মিনস হলো যে আপনি এইবার আপনাকে অ্যালাউ করা হলো না যে ইউ আর নট পাস, সো ইউ হ্যাভ টু রিঅ্যাপিয়ার। তো মেডিকেল স্টুডেন্টরা কিন্তু প্রচুর আপনার, তখন আমরা কি হয়েছে বলছে রেজাল্ট কেসে বলছে সাপ্লিমেন্টারি, তোমাকে আবার দিতে হবে, বাট ফেল শব্দটা ফেল বলা যাবে না, ফেল বললে প্রেস্টিজ। তো মেডিকেলে যাওয়ার পরে কিন্তু আপনার যে অনেকেরই ভাগ্যে যে সারা জীবন ভালো রেজাল্ট করে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আপনার এই যে এই সাপ্লিমেন্টারির ইসে গল্প কিন্তু শুরু হয়। আমার কার্ডে আপনার যে আইটেমে কম নাম্বার পাওয়া, সো এইগুলা শুরু হয়। বাট মেডিকেল লাইফটা এরপরেও যে মেডিকেল লাইফের হয়তো আলাদা একটা মজা আছে। সেখানে পড়ার পর আসলে রেজাল্ট কেমন হলো, পরবর্তীতে আসলে কি করতে চাইছিলেন, গল্পটা জানতে চাই আপনার কাছ থেকে। যেটা হয় যে আমাদের ধরেন যে মানে এমবিবিএস তো হলো, তো এমবিবিএস এর পরে সবারই থাকে হলো একটা পোস্ট গ্রাজুয়েশন করার একটা বিষয় থাকে। তো পোস্ট গ্রাজুয়েশনে তখন আবার হলো যে এমবিবিএস এর পরে আপনি কোন স্পেশালিটিতে আপনি পোস্ট গ্রাজুয়েশন করবেন, তো ওইটা চুজ করার একটা ব্যাপার থাকে। তো এই চুজটা
আমার মনে হয় যে বেশিরভাগ ডাক্তাররাই চুজ করে তাদের ইন্টার্নশিপ, যে এমবিবিএস এর পরে যে 1 বছরে যে ইন্টার্নশিপ ট্রেনিং করতে হয় ওই সময়টাতেই। তো আমি আসলে ওই সময়ই ডিসাইড করি যে আই উইল বি এ সার্জন। কেন স্যার? এইটার ইসে হলো যে আপনার হলো যে ইন্টার্নশিপ সময় আমাদের সময় আমাকে 6 মাস সার্জারিতে কাজ করতে হয়েছে এবং 6 মাস মেডিসিনে কাজ করতে হয়েছে। এখন কিন্তু ইন্টার্নশিপে গাইনিতেও কাজ করতে হয়, কিন্তু আমাদের সময়টাতে গাইনিতে ছেলেদের চয়েস না দিলে কেউ দুইটাতে করতে হতো, আদার সার্জারি মেডিসিন, মানে মেডিসিন ওয়াজ ম্যান্ডেটরি, মেডিসিন সার্জারি অর মেডিসিন গাইনি। তো মেয়েরা বেশিরভাগ করতে হলো মেডিসিন গাইনি, আর ছেলেরা বেশিরভাগ করতো মেডিসিন অ্যান্ড সার্জারি। তো আমি সরি, তো এই দুইটা জায়গায় যখন কাজ করার জন্য মানে আমি যখন শেষ করলাম তখন শেষ দিকে এসে আমার যেটা মনে হলো যে আই এম মোর কমফোর্টেবল ইন সার্জারিতে। কারণ হলো যে আমি দেখলাম যে পেশেন্টের আউটকাম মানে সার্জারিতে অনেক বেশি বেটার। এবং আমি দেখলাম যে স্ট্যাটিস্টিক্স আপনি যদি বলেন যে আমার তখন যারা আমার সিনিয়র ছিল, তো আমি যখন সার্জারিতে জয়েন করলাম বললো যে দেখবা যে এখানে পেশেন্ট কম মারা যায়, অনেক কম পেশেন্ট, বাট মেডিসিন ওয়ার্ডে তুমি জানো অনেক প্রচুর পেশেন্ট কিন্তু মারা যায়। যে হসপিটাল ইজ দ্য প্লেস যেখানে তো খারাপ পেশেন্টরাই যায়, তো সেখানে মারা যাবে। তো এটা সত্যি ছিল, বাট রিওয়ার্ডিং আমার কাছে মনে হয়েছে সার্জন ক্যান ডু সামথিং রিওয়ার্ডিং, যে পেশেন্টের জন্য রিওয়ার্ডিং। আমি দেখতাম যে সার্জারি পেশেন্টরা আসতো আপনার ট্রলিতে করে, তারা ইভেন দে ক্যানট ওয়াক, হেঁটে আসতে পারতেছে না, খারাপ পেশেন্ট, এবং যাওয়ার সময় সে হেঁটে যাচ্ছে, স্মাইলিং ফেসে যাচ্ছে, আসার সময় সে অসুস্থ, খুব মানে অনেক বেশি অসুস্থ, এবং যাওয়ার সময় সে কিন্তু স্মাইলিং। কিন্তু মাঝখানের যে জার্নিটা সেটা আপনি খুব ছোট করে চলে গেলেন, কিন্তু আমি বলবো যে এই জায়গাটা ভীষণ কঠিন আপনাদের জন্য, কারণ এই জায়গাটাতে আপনাদের দরকার হয় অধ্যাবসায় এবং মানসিক শক্তি। সেই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই যে অপারেশন ওই পিরিয়ডটাতে আপনাদের অধ্যাবসায় এবং মানসিক শক্তি। অপারেশন পিরিয়ডটা মানে কি, ওইটা তো আমরা বললাম যে কেরিয়ার আপনাকে কোথায় আপনি, হ্যাঁ এরপরে কিন্তু আপনি যে অধ্যাবসায় তো লম্বা অধ্যাবসায়, এরপরে আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন, মানে মেডিকেলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট গ্রাজুয়েশন না হলে তো আপনি স্পেশালিস্ট হতে পারছেন না। ওই সাবজেক্টের স্পেশালিস্ট হতে গেলে আপনাকে একটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন, আদারওয়াইজ আমাকে কি করতে হবে, আমাকে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ওভারঅল কাজ করতে হবে। আপনি মেডিসিনে না গিয়ে সার্জারিতে দেন হলো যে প্রাপ্তিটাই দেখছিলেন যে একটা পেশেন্ট আসলে হাসি মুখে বাড়ি ফিরছে, কিন্তু ওই ইন্টার্নশিপের সময় কি আসলে রিস্কের জায়গাগুলো তো নিশ্চয়ই আপনাকে ফেস করতে হয়েছে, যে একজন রোগী যখন আমরা হারিয়ে ফেলি তার পরিবারের বা কাছের মানুষগুলো কিন্তু সব থেকে ইমোশনাল জায়গা থেকে বলি বা না বুঝেই বলি, দোষটা কিন্তু চিকিৎসক বা সার্জনের উপরেই দিয়ে ফেলে। তো এগুলো তো আসলে এটা তো পার্ট, এটা আসলে ধরেন যে এটা তো মানে আমি when I want to be a physician, আমি যখন ফিজিশিয়ান হয়ে গেছি, এটার পার্ট আপনাকে হলো যে বলছে যে মানে এখন আমরা যে বলি যে সবচেয়ে বেশি আপনার যেটা হয় যে মানুষ মানে সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলাকে স্মরণ করে কোথায়, দেখেন আপনি সবচেয়ে বেশি মানুষ কখন স্মরণ করে, যে বিপদের সময়ে সবচেয়ে বেশি স্মরণ করে। তাইলে মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু সে প্রতি মুহূর্তে স্মরণ করে কিন্তু। তো আমি বলি যে হসপিটাল ইজ দ্য হোলি প্লেস। আমি বলি যে হোলিয়েস্ট প্লেস যদি আপনি বলেন যে দিস ইজ ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশের কনটেক্সট, যে লার্জেস্ট হসপিটাল, ওইখানে কত মানুষের মনে করেন যে কত অসুস্থ রোগীরা আছে, এবং তারা কত সময় ধরে মানে সৃষ্টিকর্তা মানে আল্লাহ পাকের কাছে তাদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করে। তো এটা কিন্তু মানুষ করে। তো ওই সময়টাতে আমরা কিন্তু মানুষকে কাছে থেকে দেখি। সো আমি তো ফিজিশিয়ানস আর নট গড, তারা কি করছে, তারা একটা নিয়ামক হিসাবে মানে তারা হিলিং প্রসেসের একটা কম্পোনেন্ট হিসাবে কাজ করতেছে। কাজেই তার তো এরকম অতিরিন্দ্রিয় কোনো ক্ষমতা তার তো নাই, সে শুধু একটা ফ্যাক্টর হিসাবে একটা নিয়ামক হিসাবে কাজ করছে। বাট এটার মধ্যে হ্যাঁ সে কিছু প্রোটোকল মেনে কাজ করে, তো এই প্রোটোকল মেনে কাজ করছে কিনা, ওটার মধ্যে সে কোনো মানে ভুল করছে কিনা বা ওটাকে কখনো ভায়োলেট করছে কিনা, দ্যাট ইজ হয়তো আপনার মানে যেটা হবে যে আপনি বলতে পারেন লিমিটেশনস, যে কেন করেছেন সেটা কোনো ব্যাখ্যা আছে কিনা। আদারওয়াইজ তো আমাদেরকে এটা মেনে নিতে হবে যে পেশেন্টকে 1 সেকেন্ড লাইফ দেওয়ার ক্ষমতা তো কারো নাই, এটা সবই পূর্ব নির্ধারিত।
বাট আমি নিয়ামক হিসাবে কাজ করতেছি, তো আমাদেরকে এটা দেখতে হয় এবং ফেস করতেই হবে। সার্জারি বিভাগ থেকে আসলে আপনার পোস্ট গ্রাজুয়েশন আমরা বলতে পারি, সেই বিভাগ থেকে আপনার করতে হলো, তারপরে পড়াশোনা বা বিদেশেও একটা অভিজ্ঞতা রয়েছে স্যারের যতটুকু জানি। যেটা হলো যে আপনি যখনই কাজ শুরু করলেন, সো আপনাকে কিছু কিছু কাজ, অনেকগুলা কাজ আমরা কি নতুন ভাবে কিছু কিছু কাজ শুরু করেছি, সো সবগুলা কাজ হয়তো এখানে ট্রেন্ড আপ হওয়ার আপনার কোনো সুযোগ হয় না। তো আপনাকে কি করতে হয় যে কাজ দেখার জন্য আপনাকে বাইরে যেতে হয়, যে ডাক্তারদেরকে বিশেষ করে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি বাইরের দেশে গিয়ে যে যেখানে কাজগুলো হচ্ছে কোন জায়গাগুলোতে হাই ভলিউম, যে বেশি পরিমাণে ওই কাজটা হচ্ছে, আপনি দেখলেন, আপনি জানলেন, এবং আপনাকে এট দ্য সেম টাইম যে আপনাকে ওটার কি কমপ্লিকেশনস হতে পারে, কি লিমিটেশনস হতে পারে, এবং সেটার পরবর্তী ম্যানেজমেন্ট কি হতে পারে, সো ওইটা জানার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যেতে হয়। এর ধারাবাহিকতায় কি স্যার মিনিমাল ইনভেসিভ সার্জারি আপনি বাইরে থেকে জেনে এসে দেশে চিকিৎসা দিয়েছেন? মিনিমাল ইনভেসিভ যেটা মিনিমাল ইনভেসিভ হলো যে আমরা বলি যে সব সার্জারি আপনি যে লেস কাট এটাই মিনিমাল ইনভেসিভ। বাট এই লেস কাটেরই অনেক ফরম্যাট আছে, অনেক ফরম্যাটের মধ্যে আপনার যেটা আমরা বলি যে আপনি ধরুন ল্যাপারোস্কোপি ইজ মিনিমাল ইনভেসিভ সার্জারি, লেজার সার্জারি ইজ মিনিমাল ইনভেসিভ সার্জারি। তো এই ল্যাপারোস্কোপির পরে রোবোটিক সার্জারি ইজ মিনিমাল ইনভেসিভ সার্জারি। তারপরে আপনার বলেন যে ন্যাচারাল ওরিফিস সার্জারি ইজ মিনিমাল ইনভেসিভ সার্জারি। আপনি একটু আগে বলছেন সিঙ্গেল ইনসিশন ল্যাপারোস্কোপিক সার্জারি। তো ল্যাপারোস্কোপিতে আমরা অনেক সময় মাল্টিপল কাট করি, অনেকগুলা ছিদ্র করতে হয়। সিঙ্গেল ইনসিশন আপনি শুধু এক জায়গায় ছিদ্র করে সার্জারিটা করবেন। সো অনেকগুলা ফরম্যাট যেগুলো আছে সবগুলো আমার দেশে হয় না। এরপরে আমরা আরেকটা বলছি যে মিনি ল্যাপারোস্কোপি আমরা বলেছি, বা নিডেলোস্কোপিক সার্জারি। এটা আমরা বলি যে এটাতে ছিদ্র হবে বাট এটার স্কারটা খুঁজে পাওয়া যাবে না, বলতে এটা হলো ভার্চুয়ালি স্কারলেস সার্জারি। মানে এত চিকন ইনস্ট্রুমেন্ট, এত সরু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় যে এটার স্কারটা অপারেশনের পরে আপনার খুঁজে পাওয়া যায় না। সো দিস ইজ দ্য নিডেলোস্কোপি। তো ওইগুলোর জন্য আমাদেরকে কিন্তু ওই সেন্টার ধরে ওই বিভিন্ন জায়গায় যেতে হয়। মেডিকেল টার্মের বাইরে যদি আমরা সাধারণ ভাষায় বলি, যত কম কাটাছেঁড়া করা যায় আসলে। এক্স্যাক্টলি, কারণ পেশেন্ট তো বাইরেরটা দেখে, এক্সটার্নাল, ভিতরে কিন্তু আপনাকে পারফেক্টলি ওই কাজটাই করে আসতে হবে যেটা দরকার, কিন্তু এক্সটার্নালি সো দেয়ার ইজ নো ভিজিবল স্কার, কোনো ভিজিবল কোনো স্কার মার্ক নাই, যে আপনি কোনো দাগ নাই কোথাও। আপনি এটা হলো যে দাগ না থাকা মানে হলো যে এটা একটা স্যাটিসফ্যাকশন কারো, আবার একটা হলো পেইনটা কম হয়, যে আপনাকে পেইন যে কাটাছেঁড়া যেহেতু পেইনটা কম হচ্ছে, তারপরে ব্লাডলেস হচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয়। স্যারের MRCS, FCPS আরো অনেক ফেলোশিপ অর্জনের মধ্যে দিয়ে আসলে পড়াশোনার জায়গাটা মোটামুটি অনেকটা একটা ধাপ পার করতে হয়েছে, কিন্তু তারপর হলো একদম কাজের জায়গায় অভিজ্ঞতা, সেই জায়গাগুলোকে একটু নিয়ে জানবো কিনা, যে একদম ডাক্তার হয়ে গেলেন, এবার অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। না, এটা হলো যে ডাক্তারদের কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার হলো যে লার্নিং কিন্তু নেভার এন্ডিং। আমরা যদি আপনাকে বলি যে আমাদের হলো যে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করি, যে সার্জন হিসাবে ডেভেলপমেন্ট কিভাবে করি, বলছে যে একটা হলো আমার কমফোর্ট জোন। এই কমফোর্ট জোনে আমরা কি কাজ করি, যেই কাজগুলো ওই যে ধরেন যে আমি অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন, আপনি যেন আমরা একদম ট্রেনিং পিরিয়ডে বিগিনিং বলছে মোস্ট অফ দ্য সার্জনসের অপারেশন শুরু হয় একটা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন দিয়ে, দ্য ট্রেনিং পিরিয়ডে। তো এটা আপনি একটা সার্জারি, এটা আমার কমফোর্ট জোন, মানে এটা নিয়ে আমাকে রিথিঙ্ক করতে হবে। ঠিক আছে, কমফোর্ট জোনের মধ্যে এরকম অনেক সার্জারি আছে যেগুলো আমি আমার ট্রেনিং পিরিয়ডে আমি যে কাজগুলো শিখে নিয়েছি। তাই কমফোর্ট জোন থেকে যখন বের হয়ে আসার পরে দেন আমি যখন প্রফেশনাল লাইফ শুরু করলাম, দেন হলো আপনার ফিয়ার জোন, যেই কাজগুলোতে আমি হয়তো কম্পিটেন্ট না, কিন্তু এরকম একটা পেশেন্ট আমার কাছে আসলো, সো হাউ আই হ্যাড টু ট্রিট দিস পেশেন্ট। তখন কিন্তু আপনার ফিয়ার জোন, আপনি করবেন কি করবেন না, আপনি এই পেশেন্টকে সেটেল করতে পারবেন কিনা, কিভাবে করবেন, সো ফিয়ার জোন। তো মানুষজন কিন্তু অনেকে কমফোর্ট জোনের বাইরে কেউ যেতে চায় না, এরকম বহু সার্জন আছে যে কমফোর্ট জোনের বাইরে সে আর যেতে চায় না, যে আমি যেই জায়গায় কমফোর্ট আমি ওইখানে, তাহলে ফিয়ার জোনে আর সে ঢুকে না। তো ফিয়ার জোনে আপনি ঢুকলেন, যে আপনি লার্ন করলেন, শিখলেন, তারপরে আপনার কি আছে, তারপর আপনার লার্নিং জোন।
সো তারপরে আপনি লার্ন করা যে এটার কমপ্লিকেশনস হবে, এটা ধরুন প্রথম আমি 1টা 2টা 5টা অপারেশন করলাম যে কোনো সমস্যা নাই পেশেন্ট ভালো, আমি যখন 6 নাম্বার অপারেশন একটা বড় ধরনের কমপ্লিকেশনস তৈরি হলো, বাট আই ডোন্ট নো, আমি জানি না এখন এটা থেকে আমি কিভাবে বের হয়ে আসবো বা আমার পেশেন্টকে আমি কিভাবে সেভ করব। তাহলে লার্নিং জন্য আমাকে এটা শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, যদি আমি এটা শিখতে পারি তাইলে আমি ওই পেশেন্টদেরকে দেন আমি কি হান্ড্রেডস অফ পেশেন্টসকে থাউজেন্ড, আমার কনফিডেন্স আসবে যে আমি আই ক্যান। তারপরে আমরা লার্নিং জোনের কথা বললাম যে লার্নিং জোনে আমরা এগুলো শিখে নিলাম। তারপর হলো গ্রোথ। সো এই গ্রোথ জোন হলো যে মানে টিল আপ টু আপনি ডেথ পর্যন্ত ইউ হ্যাভ টু অলওয়েজ লার্ন সামথিং। ধরুন এখন কি আসছে যে এখন হলো রোবোটিক সার্জারি আসতেছে, রোবোটিক। সো বাংলাদেশে মানে খুবই ওই দিনে শর্ট টাইম বাংলাদেশে রোবট চলে আসতেছে, আমাদের আশেপাশে কান্ট্রিতে কিন্তু চলে আসছে। সো খুবই শর্ট টাইম। সো এখন আমি যদি বলি যে না আমি তো রোবোটিক করব না, সো আপনি কি আপনি কমফোর্ট জোনের মধ্যে আপনি থেকে গেলেন যে আমি ল্যাপারোস্কোপি পর্যন্ত আছি, এরপরে আমি আর যাব না। আমরা যতদূর জানি যে আপনি হার্নিয়া সোসাইটির একজন সেক্রেটারি। বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে হার্নিয়ার একটা ব্যাপক প্রসার হুট করে ঘটছে। এই হার্নিয়ার সার্জারির যে জটিল চিকিৎসা, এটা নিয়ে একটু আপনার মুখ থেকে শুনতে চাই, এবং প্রতিকার প্রতিরোধ সবই যদি বলেন। একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, যেটা হলো যে হার্নিয়ার কিন্তু যেটা হলো যে আমরা বলি যে হার্নিয়া কিছু হয় যে জন্মগত আপনার হলো কিছু ডিফেক্ট বা ত্রুটি থাকে, আর কিছু হলো যে আমরা আমাদের এই যে লাইফ এই চলার পথে আমরা ওই হার্নিয়াগুলো তৈরি হয়, কারণ হলো যে কি হবে আমরাই তৈরি করি যে বিভিন্ন ধরনের অপারেশন হয়, অপারেশন পরবর্তী হার্নিয়া। সো এটা কিন্তু একটা আরেকটা নতুন যে হার্নিয়া মানুষ শুধু একটা হলো যে জন্মগতভাবে আছে ত্রুটি, ছাড়া অপারেশন পরবর্তী হার্নিয়া আমরা বলি যে ইনসিশনাল হার্নিয়া। আচ্ছা, এটা কিন্তু ডিফারেন্ট টাইপের। ওই যে আমরা একটু আগে বলছিলাম যে আপনার হলো যে এখন প্রচুর আমাদের কি হয় আপনার অপারেশন হয় যে যার কোনো অপারেশনে তার একটা সি সেকশন হয়েছে, তো ওই অপারেশনটাও যদি অনেক সময় দেখা যায় অপারেশন পরবর্তীতে ওনার মাংসপেশির যদি দুর্বলতা থাকে তাহলে ওইখানে একটা হার্নিয়া তৈরি হচ্ছে। আমরা এখন প্রচুর ল্যাপারোস্কোপি করছি, তো ল্যাপারোস্কোপি করার পরে আমরা যে ছিদ্র করি ওই পোর্ট আমরা বলি যে পোর্ট বলি, যে দিক দিয়ে আমরা পেটের ভিতরে ইনস্ট্রুমেন্টটা প্রবেশ করাই এই জায়গাটাকে আমরা পোর্ট বলি মেডিকেল, পোর্ট সাইট হার্নিয়া। তো এইগুলো সবই কি আয়াট্রোজেনিক, আমরা নিজের অর্জন করেছি হার্নিয়াগুলো। সো এইরকম হার্নিয়ার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। ধরুন আপনার একটা কিডনির সার্জারি হলো, ওইখানে একটা হার্নিয়া হয়ে গেলো যে অপারেশন জায়গা দিয়ে হয়ে গেল। সো এই হার্নিয়াগুলো অনেক সময় জটিল থাকে এবং এই হার্নিয়াগুলো অনেক সময় বড় হয়। আর আরেকটা শব্দ আমরা বলি যেটা হলো যে প্রসব পরবর্তী সময়ে বিশেষ করে মহিলাদের ওইটা হয় যে পেটের যে মাংসপেশিগুলা এইগুলা কি হয় দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে তার হলো মাংসপেশিগুলা একটু দূরে সরে যায়, এবং পরবর্তীতে তাকে দেখে সবসময় মনে হবে যে পেটটা এরকম ঝুলে যায়, দেখে সবসময় মনে হয় যে প্রেগনেন্ট। ওনার নিজের কাছে মনে হয় যেরকম বাল্জ হয়ে রয়েছে, যে প্রেগনেন্ট থাকা অবস্থায় যেরকম বাল্জ এরকম একটু ফুলে আছে। সো এইটাও এখন কি এখন এটারও ট্রিটমেন্ট দরকার, সাথে ডায়াস্টেসিস রেক্টাই বলি আমরা। তো এইগুলোর আগে আসলে খুব ভালো চিকিৎসা বা সার্জারি এগুলো ছিল না, বাট এখন এই চিকিৎসাগুলো কিন্তু এই চিকিৎসাগুলো ইভলভিং, একটা ইভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন অপশন আসতেছে, সার্জারি আসতেছে। এবং এইগুলাকে আমরা একসাথে যদি বলি, আমরা বলি যে আমরা যখন পেটটাকে মেডিকেল টার্মে বলি অ্যাবডোমেন, সো অ্যাবডোমেনাল ওয়াল রিকনস্ট্রাকশন। আচ্ছা, তো এই কাজগুলো আমরা কিন্তু এখন বাংলাদেশেও আমরা শুরু করেছি, এবং এইগুলা আগে যাদের জন্য আমরা কোনো প্রতিকার বা কোনো অপশন বা কোনো হোপ দিতে পারতাম না, সো দেয়ার ইজ সাম হোপ নাও। So yes, we can do it. কিন্তু আমি জানি যে 10 to 15 years back এই কি ধরনের পেশেন্ট আমরা দেখছি যে আমরা যখন হসপিটালে কাজ করি আমাদের স্যারদের কাছে আসতে বলছে যে আমাদের কিছু করার নাই, but now we can offer them yes there is some hope and we can do something for you. এই কাজটুকু আমরা এখন করছি, এই জন্য অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে হার্নিয়া সার্জারিতে, খুব অ্যাডভান্সমেন্ট হচ্ছে এখন, প্রচুর অ্যাডভান্সমেন্ট। এই জায়গাগুলোতে আগে অ্যাডভান্সমেন্টটা ছিল না। স্যার, আপনার আরও একটি কাজের অংশ আমি বলবো যে একাডেমিক জার্নাল করা। একটু আপনার একাডেমিক জার্নালগুলো নিয়ে শুনতে চাই আমরা। একাডেমিক জার্নাল মিন্স হলো যে এটা তো আসলে একাডেমিক জার্নাল আমরা বলি যে পাবলিকেশনস, যে আপনার কাজগুলোকে পাবলিকেশন করা, আপনার কাজগুলোকে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করা, এবং আপনার যেই কাজগুলোকে ডকুমেন্ট করা,
সো এইগুলা কিন্তু পার্ট, এইগুলাতে আমরা খুব পিছিয়ে ছিলাম, যে আমাদের দেশে আমরা খুব পিছিয়ে ছিলাম, যে আমরা এখানে অনেক কাজ করি, লট অফ বাংলাদেশের ডাক্তাররা প্রচুর কাজ করে, বাট আমাদের প্রবলেম কি আমরা ডকুমেন্টেশন করে রাখতে পারি না। সো আমরা এখন এই দিকে আমরা একটু মনোযোগ আমাদের এমফেসিস করেছি, সো যেন ডকুমেন্টেশনটা রাখা, এবং যেন আমি স্কয়ার হসপিটালে কাজ করি, সো এভরি সার্জারি কিন্তু আমরা এটার রেকর্ডিং রেখে দিই, ডকুমেন্টেশন রেখে দিই। সো ওই ভিডিওসটা রেখে দেওয়ার জন্য এটার একটা সুবিধা হলো যে স্কয়ার অথরিটি সেটা আমাদেরকে সুযোগটা করে দিয়েছে। তো এটা রেখে দিয়ে আমরা কি করি যে পেশেন্টদেরকে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা রাখা হয়। সো এটা রাখা হয় কেন? এটা হলো একাডেমিক। সো একাডেমিক হলো গ্রোন আপ। সো এটা কারা, যে সেখানে অনেক সময় অনেক জটিল অপারেশন আমরা করি, যেটা হলো যে আমার যারা স্টুডেন্ট তারা অনেক সময় হয়তো আমার সাথে ওই অপারেশনে ছিল না, দেখতে পারে নাই, বাট দেন আই ক্যান হেল্প ফ্রম দিস ভিডিও টু টিচ দেম। So that was the difficulties, how we have overcome it. এবং আপনি at the same time আপনি কিন্তু নিজেকে অডিট করা, যে আপনি ওই সময়টাতে কিভাবে কাজ করেছেন, আর কি করা যেত, আর কিভাবে ইমপ্রুভ করা যেত। সো ওই অডিটিং গুলা, এবং এটা আবার কি করা, যে এটা আপনি আর্টিকেল আকারে জার্নালে পাবলিশ করা, যেন যে হ্যাঁ আই এম ডুইং দিস ওয়ে, এবং দিস ওয়ে করার পরে আমার রেজাল্ট ইজ দিস। সো এই কাজগুলা কিন্তু আপনার এখন আমরা চেষ্টা করছি যে এগুলাকে আরো ডেভেলপ করার জন্য। এগুলাতে আমরা পিছিয়ে ছিলাম, অনেক পিছনে, এখনো পিছনে, বাট এগুলা ডেভেলপ করার জন্য। স্যার, আপনি যেহেতু বলছেন যে এত ডিটেইল কাজ করছে স্কয়ার হসপিটাল, তাহলে যদি আমরা একদমই আপনার সাবজেক্ট রিলেটেড বা আপনার পড়াশোনার বিষয়বস্তু বা আপনার কর্মক্ষেত্রের বিষয়বস্তু রিলেটেড প্রশ্ন করি, যে স্কয়ার হসপিটাল এই জায়গাটাতে কি অবস্থানে আছেন, কেমন অবস্থানে আছেন? পারফেকশন, আপনি সার্জারি করেন, এটাও নেভার এন্ডিং আর্ট, সো এটার কোনো শেষ নাই। বাট আমি যেটা বলবো যে হ্যাঁ আমরা ডেভেলপিং, আমরা উঠছি, আমরা আপগ্রেডিং। সো আমরা কিন্তু এভরিডে, আমি মনে করি যে ইয়েস্টারডের চেয়ে আমি আজকে, টুডে আই এম বেটার, এবং দ্য টুমরো আই উইল বি মোর বেটার। মানে আমাদের সেটা হলো, চেষ্টাটা হলো যে এভরিডে যেন আমরা ডেভেলপ করে আমরা আমাদের দেশের আমাদের পেশেন্টদেরকে আমরা মনে করি যে একটা মডার্ন ট্রিটমেন্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আমরা যেন দিতে পারি, যেন আমাদের পেশেন্টদেরকে মানে শুধু মানে অকারণে বিদেশ না হতে হয়। এবং নতুন টেকনিকও আসছে, প্রযুক্তি আসছে, আমরাও সেগুলা গ্রেপ করার চেষ্টা করছি। এই যে আমরা বললাম যে হয়তো রোবট উইদিন শর্ট টাইম বাংলাদেশেও চলে আসবে, সো উই ক্যান সার্ভ ফ্রম আওয়ার সাইড। স্যার, বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মেডিকেলের অনেক শিক্ষার্থী বাইরে থেকে এসে বাংলাদেশে পড়ছে অনেক শাখাতেই, যেটা আসলে অন্য কোনো এরিয়াতে এরকমটা দেখা যাচ্ছে না, যেমন অন্য কোনো কাজের ক্ষেত্রগুলোতে এরকমটা দেখা যাচ্ছে না। এটাকে আপনি কি বলবেন? আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে প্রত্যেকটাতে আপনি দেখবেন যে বাইরের দেশে প্রচুর শিক্ষার্থী আছে। সো এটা আমার মনে হয় যে কারণ একটা হলো যে আমি মনে করি যে এটা অনেক সময় কি মেডিকেলে পড়ার কস্ট কিন্তু অনেক বেশি, বিশেষ করে বিভিন্ন দেশে অনেক বেশি, যে কারণে আমাদের এখানে হয়তো রিলেটিভলি আই থিঙ্ক দে ফাইন্ড ইট বেটার যেখানে কস্টটা কম আছে, এটা একটা কারণ। সেকেন্ড হলো যে আমাদের যে মানুষজন, আমরা কিন্তু কোঅপারেটিভ। আমাদের যদি আপনি বলেন যে আমাদের বাংলাদেশের মানুষ, দে আর মোর সোশ্যাল, সো এখানে তারা কমফোর্টেবল ফিল করে, তারা সেফ ফিল করে, সো এটা আরেকটা কারণ। আর আরেকটা যদি বলেন যে হ্যাঁ এটা অ্যাট দ্য সেম টাইম হয়তো অল্টারনেট স্বীকৃতি, যে আমাদের পেশেন্টের, যেন আমি একবার আপনার হলো যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে গেলাম, তো আপনার ওইখানে একজন সার্জন আমাকে বললো যে তুমি কোন ইনস্টিটিউটে কাজ করো। আমি যখন আমার ইনস্টিটিউটের কথা বললাম, সো দিস ইজ ভেরি গুড ইনস্টিটিউট। আমি বললাম যে তুমি কি করে জানলা ভেরি গুড ইনস্টিটিউট? তখন সে বললো যে আমার এখানে এই বছর যাদেরকে আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাদেরকে সিলেক্ট করেছি, 7 ফ্রম ইউর ইনস্টিটিউট। তো এটা আমি মনে করি যে হ্যাঁ এটা হয়তো আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন, একটা স্বীকৃতিও, হয়তো অনেকে মানবেন না, বাট আই হ্যাভ গন দিস রিকগনিশন। মানে আমার একজন সার্জন কলিগ কিন্তু ইন্ডিয়াতে, সে বলছে তোমার 7 জনকে আমরা সিলেক্ট করেছি ফর দিস ইয়ার। সো এটাও একটা রিকগনিশন। সত্যিই তাই। স্যার, আপনারা তো আসলে একটা অবস্থানে চলে এসেছেন, সফল চিকিৎসকই আমি বলবো, সফল মানুষ বলবো অবশ্যই। যারা সফল হতে চায় বা আপনাদের মতো উঠতে চায় ভবিষ্যতে, তরুণ প্রজন্মের কথা বলছি, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
একটা হলো যে মানুষের পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো সার্জারি যেটা হলো যে আমরা যে কাজ করি, যে মেডিসিন কাজ করি, সো বলছে যে ধরেন যে আমি একটা সার্জারি করলাম, একটু আগে বলছিলাম, তো সার্জারি করার পরে আমার একটা কমপ্লিকেশনস তৈরি হলো। তো কমপ্লিকেশনস তৈরি হলে যে এরকম হয়েছে যে আমি একটা সার্জারি করার পরে একটা কমপ্লিকেশনস হলো, এটা আমার একটা এক্সপিরিয়েন্স। একজন ডাক্তারের মা, আমরা কিছু নিউয়ার টেকনিক আপনাকে বলেছি, অ্যাপ্লাই করেছি। তো ওই কমপ্লিকেশনসটা তৈরি হওয়ার পরে যেটা হলো যে আই সিক অ্যাডভাইস ফ্রম মাই পিয়ার্স, মাই কলিগস যারা, দেন আই ফাউন্ড নো ওয়ান যে তাদের এই এক্সপিরিয়েন্স আছে। একজনও আমাকে বলতে পারলো না যে না আমার এরকম এক্সপিরিয়েন্স আছে। দেন আই হ্যাভ টু গন থ্রু লিটারেচার। সো আপনাকে যে আমি কি পৃথিবীতে তাহলে প্রথম এই কমপ্লিকেশনসের শিকার হইলাম না, আরো আমি দেখলাম যে লট অফ এরকম হিস্ট্রি আছে। দেন আই হ্যাভ গন থ্রু দিস, এই আর্টিকেলগুলো লিটারেচারগুলো পড়লাম এবং হাউ দে হ্যাভ ওভারকাম। দেন আই হ্যাভ টকড উইথ সাম মেন্টরস। আপনি মেন্টরস, শুধু মেন্টরস কিন্তু আপনি এরকম না যে মেন্টরস আপনার পাশের সিটে এভরিডে আপনি মেন্টরস, সাম রিমোট মেন্টরস। সো সাম ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আছে যে যারা এই লাইনে কাজ করতেছে। সো আই হ্যাভ দ্য অ্যাক্সেস টু দেম, তাদের নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আমার কাছে আছে। দেন আমি তাদের কাছে অ্যাডভাইস সিক করলাম, আমি তাদেরকে ইসে করলাম। অ্যান্ড দে, তখন তারা আমাকে প্রথম যে রিয়েকশন করে, দিস ইজ ইউ আর নট দ্য ফার্স্ট, যে তুমি এটাতে প্রথম না। সো আই অলসো ফেস দিস টাইপ অফ প্রবলেম, যে আই হ্যাভ ওভারকাম থ্রু দিস ওয়ে, সো গো থ্রু দিস অ্যান্ড ডু ইট লাইক দিস, অ্যান্ড সো পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি গুড। ঠিক আছে, তো এইটা কিন্তু আপনাকে যেটা হলো যে তাহলে কি করতে হবে, আপনাকে একটা হলো পরিশ্রম করতে হবে, আপনাকে অবশ্যই আপনি কমফোর্ট জোন থেকে বের হওয়ার পরে আপনাকে লার্নিং জোন, আপনাকে গ্রোথ জোনে প্রবেশ করতে হবে। ইউ হ্যাভ টু রিড রিড অ্যান্ড রিড, আপনাকে সেটা করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ এ মেন্টর। আপনাকে, আমরা যেই প্রফেশনে আছি প্রত্যেকেরই মেন্টর লাগবে। বলছে কোচিং, বলছে কোচিং কি সার্জারিতে ইম্পর্টেন্ট? আমি কি যদি প্রশ্ন করেন আমি বলবো সার্জনদেরও কোচের দরকার আছে। সচিন টেন্ডুলকরের যদি কোচের দরকার হয়, ব্রায়ান লারার যদি কোচের দরকার হয়, এরপর আমাদের যে টেনিসে যে যারা এই যে এত নাম করা প্লেয়ার যারা, যে তাদের যদি কোচের দরকার হয়, এবং তারা কি কোচ নিশ্চয়ই তার চেয়ে ভালো খেলোয়াড় না, বাট কোচ তাকে গাইড করছে। বাট সার্জারি তো আমি মনে করি তার মেন্টর দরকার। সেই মেন্টর লোকালি হতে পারে, ভেরি ক্লোজ টু হিম, ইভেন সেটা কোনো ইন্টারন্যাশনাল মেন্টরও হতে পারে, এবং তারও কোচের দরকার আছে। চমৎকার একটি বার্তা পেয়ে গেলাম আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে, এবং আমরা শেষ দিকেও চলে এসেছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। অনেক ভালো থাকবেন স্যার। আপনারাও ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও চাই যেন আমরাও বাঁচতে চাই, এবং আমরা বাঁচতে চাই যেন আমি যা করছি সেটা তো একটা হলো যে পেশেন্টের জন্য, বাট আমি মনে করি যে আমরা যেটা করছি, যে আমরা যাদেরকে ট্রেন্ড আপ করছি, সো আমাদের এটা যেন যে আমাদের এই সার্ভিসটা আমাদের ট্রেনিদের যারা ফিউচার সার্জন, তাদেরকে দিয়ে আমাদের সার্ভিসটা কন্টিনিউড হোক, আমরা তাদের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে চাই।